আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেপথ্যে কারা, পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ। লন্ডনে বিয়ের অনুষ্ঠানে সাবেক আওয়ামী মন্ত্রী এমপিরা ভারতে স্থায়ী হতে জালিয়াতির আশ্রয়। পারভেজ হত্যায় ৩ জন রিমান্ডে, বৈষম্য বিরোধী নেতাদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম ছাত্রদলের। রণর ১০০ একর জমি জব্দের নির্দেশ, আর কোনো প্লট বরাদ্দ দেবে না রাজুক। আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতারের পথে ডক্টর ইউনূস, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। মারা গেলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস, বিশ্ব নেতা সহ প্রধান উপদেষ্টার শোক। দিনে দিনে বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রবণতা। রাজধানীর গণ্ডি পেরিয়ে এই মিছিল হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, দিনে রাতে, কখনো মুখোশ পরে। পুরো প্রক্রিয়ার পরিকল্পনা করছেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সমন্বয় করছেন বেশ কয়েকজন পলাতক নেতা। দেশ বিদেশ থেকে কর্মসূচি বাস্তবায়নে আসছে অর্থের যোগান। খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষোভ ঝেড়েছেন পুলিশের উপর। তবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপি বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। দীপু শিকদারের রিপোর্ট। গেল শুক্রবার রাজধানীর উত্তরা এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার আগেও আওয়ামী লীগ সমর্থিতরা সুযোগ বুঝে আরও কয়েকটি স্থানে ঝটিকা মিছিল বের করে। তবে উত্তরার ঝটিকা মিছিলের পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সহ প্রায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝটিকা মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে সতর্ক করেছেন। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে, এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ফোনে নানান উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদের বিরুদ্ধে আজকে জনমত তৈরি করে এদেরকে উৎখাত করবার জন্য সব ব্যবস্থা নিতে হবে। এছাড়া পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের শীর্ষ নেতা হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ সহ দলের অনেক নেতা দেশের বাইরে। আবার অনেক শীর্ষ নেতা, সাবেক প্রভাবশালী মন্ত্রী, এমপি এখন জেলের ঘানি টানছেন। কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে কে, এ নিয়ে উঠেছে প্রশ্ন। এর তো অবশ্যই নিরাপত্তাহীনতা, কারণ তারা তো মনে করেন যে যখন দেখা গেছে যে মিছিল মিটিং করবে, দৌড়াদৌড়ি করবে, অন্য গ্রুপ যখন এসে তাদেরকে ধাওয়া দিবে, তখন সাধারণ জনগণ রাস্তায় ক্ষতিগ্রস্ত হবে, ভোগান্তি হবে। গোয়েন্দারা মোস্টলি দেখা যাচ্ছে ওনাদেরই লোক, যার জন্য কাজ হচ্ছে না এবং ওনারা ওপেন এই মিছিলগুলো করতে পারতেছে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন, আওয়ামী লীগের এই ধরনের কার্যকলাপের মূল টার্গেট আবারও দেশকে ঝুঁকির মুখে ফেলা। পিপল পারসেপশন এবং পিপলের সেন্টিমেন্টটা আপনাকে মাথায় নিতে হবে। পুলিশ যদি মনে করে যে এরা মিছিল করলে সেই সমস্ত সংক্ষুব্ধ মানুষগুলো তাদের উপরে তাদের সংক্ষুব্ধতা প্রকাশ করতে পারে এবং তাতে করে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা ক্ষয়ক্ষতি হতে পারে, পুলিশ এটাকে বন্ধ করে দিতে পারে, এবং এই পার্সপেক্টিভেই বোধহয় এখন যাওয়া উচিত। ধানমন্ডি ৩ এতে আওয়ামী লীগ সভানেত্রীর অফিসটি এখনও তালাবদ্ধ। তার পাশের ভবনটিও ধ্বংসস্তূপ, পাহারায় আছে পুলিশ। এখান থেকেও কয়েকবার ঝটিকা মিছিলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের কেউ নাই তো এনার, আসবে কারা? চেষ্টা করছে কিন্তু এখানে সাহস পায় না, আর যারা করছে 2 থেকে 3 জন হাইস্ট আমরা ধরছি। তবে গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা বেশ কয়েকবার ঝটিকা মিছিল বের করে।
অপরাধ বিশ্লেষক বলছেন, ঝটিকা মিছিল রোধে এককভাবে পুলিশের উপর দায় চাপানো যৌক্তিক নয়। বাইরে থেকে তাদের কেউ সহযোগিতা করছে কিনা সেই প্রশ্নগুলো আসবে। তো সেই প্রশ্নের সকল সমাধানটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে, ব্যাপারটি এরকম না। আর আওয়ামী লীগ তো এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি। তাহলে যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল অথবা অন্যান্য কার্যক্রম সম্পর্কে যদি পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা কঠিন বা জোরালো হতে বলেন, তাহলে আগে তো সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। আর ডিএমপি জানিয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কিছু ঘটলে নেওয়া হবে ব্যবস্থা। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করে বা অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে, তবে সেই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দল আর সরকার মিলে এই প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত করা হয়েছে তারা হলেন ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রদওয়ান মুজিব সিদ্দিক। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক। ইসি জানান, এর ফলে বিভিন্ন সেবা পেতে এই 10 জনের এনআইডি তথ্য যাচাই বা সংশোধনের সুযোগ থাকবে না। লন্ডনে এক আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে দেখা গেছে শেখ হাসিনার সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে তাদের দেখা গেছে। লন্ডনের O2 এলাকার একটি হোটেলে ওই বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। লন্ডন থেকে পাঠানো শাহিদ শফিকের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার কয়েক মাস পর থেকে বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকেন দলটির শীর্ষ নেতারা। ইতিমধ্যে যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতা প্রকাশ্যে এসেছেন। তারা সেখানে নানা অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে অংশও নিচ্ছেন। এবার বাংলাদেশ থেকে পালানো মন্ত্রী এমপিরা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। লন্ডনের O2 এরিনার প্রেস্টিজিয়াস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে 20 এপ্রিল সন্ধ্যায় যোগ দেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রী এমপিরা বেশ হাসি খুশি ছিলেন। তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তোলেন। এর আগে পালিয়ে যাওয়া এসব এমপি মন্ত্রীদের কারো কারো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার ও হোটেল রেস্তোরাঁয় আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে পেশ করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর বিভিন্নভাবে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা। সীমান্ত পাড়ি দিতে কোটি কোটি টাকা খরচ করেছেন তারা। তবে এবার এলো নতুন তথ্য। ভারতে স্থায়ী হতে জাল জালিয়াতি করে তারা বানিয়ে নিচ্ছেন পরিচয়পত্র ও আধার কার্ড। অবৈধ অনুপ্রবেশকারীদের জাল জালিয়াতির এসব তথ্য উঠে এসেছে হিন্দুস্তান টাইমস সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে। আফসানা নীলার আরেকটি ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলে এখন বিপাকে আওয়ামী লীগ। 15 বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর আত্মগোপনে চলে গেছেন দলটির শীর্ষ আর তৃণমূল অনেক নেতা।
ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী অবস্থান করছেন বলে জানিয়েছেন দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। কলকাতার মাটিকে অভয়ারণ্য বানিয়েছেন অনেকেই। ভারতে বৈধভাবে বসবাসের জন্য তারা বেছে নিচ্ছেন অবৈধ পন্থা। জাল জালিয়াতি করে বানিয়ে নিচ্ছেন ভারতীয় জাতীয় পরিচয়পত্র, আধার কার্ড ও পাসপোর্ট। সম্প্রতি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অবৈধ বাংলাদেশি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে তাতে এসব তথ্য উঠে আসে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আজাদ নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতীয় আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্ট তৈরি করছেন। বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু প্রভাবশালী আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরাও সেই সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছেন আটক ব্যক্তি। তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ৫ই আগস্ট চাংখারপুলে গণহত্যায় ও দশম শ্রেণীর ছাত্র আনাস হত্যায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। জুলাই আগস্ট গণহত্যায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। তদন্ত প্রতিবেদনে ১৯টি ভিডিও, শেখ হাসিনার 2টি অডিও কল রেকর্ড, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কল রেকর্ড সহ তথ্য উপাত্ত আছে বলে জানান চিফ প্রসিকিউটর। এরপরই আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের পর শুরু হবে বিচার কাজ। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ২৪ আগস্টের সকাল চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। গুলিতে শহীদ হন ৬ জন। শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমাইল হক ও মানিক মিয়া। চানখারপুলে দশম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। ৬ মাস ১৩ দিন তদন্ত করার পর তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। আসামি করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে। পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট ১১টি। অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে 2টি। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যেই কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটিও এখানে আছে। এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে। এর মধ্যে পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ ও নাসিরুল গ্রেফতার আছেন। পলাতক আছেন 4 জন। পলাতকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব, যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি। বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত হওয়া যায় তারা দেশের বাইরে আছে। তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হব। যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাবে, কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে। শেখ হাসিনার সরাসরি নির্দেশে চানখারপুলে হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু তার বিরুদ্ধে আলাদা তদন্ত চলমান থাকায় এই তদন্তে 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুল, আশুলিয়া, নরসিংদী সহ সব ঘটনার তদন্ত একসাথে হচ্ছে। সেখানে চানখারপুল রিপোর্ট সংযুক্ত করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এদিকে হত্যার ঘটনায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কমিটি। মানিক শিকদারের রিপোর্ট। সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট হয়েছে কারা পারভেজ হত্যায় জড়িত। পুলিশ এখন সেই ফুটেজ ধরেই আসামিদের গ্রেফতার করছে।
এরই মধ্যে 3 জনকে আটক করে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে সাময়িক বহিষ্কার করেছে। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি। পারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সহপাঠী ও শিক্ষার্থীরা। আমি হেঁটে যাচ্ছিল, তাদের কাছে মনে হয়েছে আমার ভাই তাদেরকে দেখে হেসেছে। এটাই আমার ভাইয়ের অপরাধ। আমার ভাইয়ের হাসি মুখ আমার ভাইয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে আজ। তাদের সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই, আর যেন কোনো মায়ের কোল যেন ফাঁকা না হয়। আমি এই দাবি প্রত্যাশা করি সবার কাছে। বনানী প্রাইম এশিয়ার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্রদল। 27টি ছাত্র সংগঠন নিয়ে গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছত্রছায়ায় এই গোষ্ঠী মব সন্ত্রাস করে জনজীবন বিষিয়ে তুলছে বলে অভিযোগ করেন তারা। এই ব্যাপারে তদন্ত যদি ঠিকমতো না হয় বা না হয়, সময় বলে দিবে এর পরিণাম কি হবে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এই মুহূর্ত থেকে আমরা বয়কট ঘোষণা করলাম এবং বিলুপ্ত দাবি জানাচ্ছি বর্তমান এই সরকারের কাছে। সমাবেশে অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, জনগণকে সাথে নিয়ে এসব খুনি সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। আপনারা যদি এখন কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে, সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায়ভার নিতে হবে। তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে, না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকেই এর জন্য দায়ী করবে। গত শনিবার দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলায় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যু হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দুদকের অনুসন্ধান চলমান থাকায় শিকদার গ্রুপের এমডি রণ হক শিকদারের নামে থাকা 100 একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমি ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের 19 নম্বর সেক্টরে অবস্থিত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব সোমবার এ আদেশ দেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 19 নম্বর সেক্টরের 100 একর জমি রণ হক শিকদারের মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার প্যাক হোল্ডিংয়ের নামে বরাদ্দ দেওয়া হয়। এই জমিতে 100 থেকে 142 তলা আইকনিক টাওয়ার নির্মাণ করার অনুমোদন দেয় রাজুক। প্রায় 5,000 কোটি টাকার সম্পত্তি বরাদ্দ দেওয়া হয় 3,000 কোটি টাকায়। মাত্র 270 কোটি টাকার একটি কিস্তি দিয়ে ওই সম্পদ নিরাপত্তারক্ষী দিয়ে দখলে নেন রণ হক শিকদার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আপাতত আর কোনো প্লট বরাদ্দ দেবে না, সাফ জানালেন রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। খালি জায়গায় নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নদী নালা খালের অস্তিত্ব সংকটের মতোই তিলোত্তমা ঢাকা ক্রমশ হারিয়েছে তার জৌলুস। গাছ কেটে ছায়া উধাও, বিস্তৃত খেলার মাঠও হয়েছে সংকুচিত। একদিকে জলাভূমি শুকিয়েছে, অন্যদিকে বেড়েছে জলাবদ্ধতা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের সেমিনারে উঠে আসে মহানগরী ঢাকার এসব সমস্যা আর সমাধান। বাস এবং রেলওয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে আসলে প্রতিনিয়ত ঢাকাতে প্রচুর লোকজন আসছে এবং ঢাকার যে জনসংখ্যা গ্রোথ সেটা বাড়ছে। খাল নদী জলাশয় বাঁচাতে না পারি তাহলে এই ঝাঁকুনিটা এভাবেই আসবে না, ভূমিকম্প দিয়ে আসবে, কারণ আমাদের ওয়াটার টেবল ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। বাসযোগ্য নগরী গড়ে তুলতে জনসংখ্যার ঘনত্ব ও সঠিক পরিকল্পনা বাস্তবায়নে ঘাটতির প্রসঙ্গ টানেন রাজুক চেয়ারম্যান। 3,382টা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংকে ব্লকেট করছি, যেগুলোর মধ্যে ব্যত্যয় আছে। আন্ডার কনস্ট্রাকশন আরও বেশি আছে, যেগুলোর মধ্যে ব্যত্যয় আছে। আমি বলছি এই প্রত্যেকটা বিল্ডিংকে আমি ভেঙে হোক অন্যভাবে হোক আমি এগুলোকে ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো। এখানে জিরো টলারেন্স। সুপারিশে প্লট না দিয়ে নিম্ন মধ্যবিত্তদের জন্য আবাসনের উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। আপাতত আমরা কোনো প্লট বরাদ্দ দিব না। আমরা যেগুলো জায়গা আছে আমাদের অবৈধ দখলে আছে সব জায়গা বা দখল ছাড়াও যেগুলো আছে আমরা তো এগুলো আমি ওইভাবে বলবো না। আমরা বলবো নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, এদের জন্য আমরা আবাসনের পরিকল্পনা করব এই জায়গাগুলো উদ্ধার করে। ঢাকাকে সিটি গভর্নমেন্টের অধীনে নেয়ার পরামর্শ দেন রাজুক চেয়ারম্যান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 4 দিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে আর্থনা সম্মেলনে যোগ দেবেন তিনি। এ সফরের কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, যেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। সাইডলাইনে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও নেতাদের সাথেও বৈঠকের কথা রয়েছে
প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার কাতার সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় অংশ নেবেন বিশ্ব নেতারা। ইস্যুটি আবার আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টিতে আনা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টার কাতার সফর সামনে রেখে সোমবার প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সফরের কারণে কাতারের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও মনে করেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত জানাতেই দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমের মুখোমুখি প্রেস উইং। কাতার সফরে এলএনজি আমদানি, শ্রমিক ইস্যুতে আলোচনার পাশাপাশি রোহিঙ্গাদের বিষয়ে 2.5 ঘণ্টা ব্যাপী আলাদা একটি আলোচনা সভা হবে। রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে। এই সম্মেলনে আমাদের চিফ অ্যাডভাইজার এটা নেতৃত্ব দিবেন, বাট এখানে গ্লোবালি যারা এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত, যারা এটা নিয়ে কনসার্ন, তাদের অনেকে থাকবেন। আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে। নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিলের হেফাজতের দাবির বিষয়ে ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দেবে বলেও জানান প্রেস সচিব। পলিটিক্যাল পার্টিগুলো এটা অনেক ক্ষেত্রে ডিসাইড করবেন যে আমরা কতটুকু নিব আর কতটুকু নিব না। তো এই জন্য এই পুরো রিপোর্টগুলো আসলে ঐকমত্য কমিশনে যাবে এবং ঐকমত্য কমিশনই পরবর্তী দিক নির্দেশনা ঠিক করবেন। এদিকে শ্রম অধিকার সংক্রান্ত কমিশনের রিপোর্টের সারসংক্ষেপ তুলে ধরেন ডেপুটি প্রেস সেক্রেটারি। আন্তর্জাতিকভাবে এই কমিশন কি প্রতিবেদন দিয়েছে এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আন্তর্জাতিক মহলেরও একটা আগ্রহ আছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা সুপারিশকে বিশেষ করে স্ক্রুটিনি করা হবে এবং তারা দেখবে আসলে বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করছে। এই রিপোর্টটির ব্যাপারেও ঐকমত্য কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। ঐকমত্য কমিশন যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 2025 সালের মধ্যেই মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রো রেল চালুর কথা থাকলেও নানা জটিলতায় এই অংশের কাজ এখনও অনেকটাই বাকি। কমলাপুর স্টেশনের অবকাঠামো নির্মাণও শেষ হয়নি। তবে ডিএমটিসিএল কর্তৃপক্ষের দাবি 2026 সালের শেষ নাগাদ এই অংশে চলবে মেট্রো রেল। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রো রেল চলাচল শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি লাইন নির্মাণের কাজ। ঠিকাদার নিয়োগ, অতিরিক্ত দর প্রস্তাব, কার্যাদেশে দেরি ও বিভিন্ন জটিলতায় বাধাগ্রস্ত হয় নির্মাণ কাজ। একই সাথে বাড়ছে নির্মাণ ব্যয়ও। 2020 সালে 274 কোটি টাকার দর প্রস্তাব 570 কোটি টাকায় ঠেকেছে। তবে সেসব প্রতিকূলতা কাটিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার যে নতুন এক্সটেনশনটুকু করছি তার সবগুলো আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক কমপ্লিট করে ফেলেছি, পিআরও শেষ করেছি। এখন আমাদের চলছে ভায়াডাক্ট ইরেকশনের কাজ। এদিকে কমলাপুর মেট্রো রেল স্টেশনের অবকাঠামো নির্মাণে গতি ফিরেছে। সিভিল কাজ শেষ হলে ইলেকট্রিক ও লাইনের অন্যান্য কাজ শুরু হবে। সিভিল কন্ট্রাক্টটা করার পরে সিস্টেম কন্ট্রাক্টর তিনি তার কাজগুলো নিয়ে আসবেন। তারা যেদিন থেকে মাঠে নামবেন তারপরে তাদের হয়তো একটা টাইম পিরিয়ড লাগবে, তারা আমাদের সাথে সাইমালটেনিয়াস কাজ করতে থাকবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে কমলাপুর মেট্রো রেল স্টেশনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই নির্মাণ কাজ শেষ হলে এবং এটি পুরোপুরি চালু হলে ঢাকাবাসীদের জন্য একটি নতুন দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেট্রো স্টেশনের জন্য আরও 300 মিটার অতিরিক্ত জায়গা প্রয়োজন। এ নিয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সাথেও আলোচনা চলছে। বাংলাদেশ রেলওয়ের একটা মাল্টিমোডাল হাব হওয়ার কথা, যে সংস্থা সেগুলো করবে তাদের সাথে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তাদের সাথে একটা সমন্বিত মিটিং করে একটা সিদ্ধান্ত নেবার চিন্তা ভাবনা করা হচ্ছে। আমরা আশাবাদী একটা কিছু হবে। 2026 সালে এ রুটে মেট্রো রেল চলাচল শুরু করতে চায় কর্তৃপক্ষ। সেই লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে বলেও জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। লাইন 6 এর যেটা কমলাপুর যেটা একটা স্টেশন আছে, যেটা এক্সপানশন ইজ গোয়িং অন নাও, সেটা হয়তো অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট প্ল্যান এটা হয়তো এই বছরের শেষ হওয়ার কথা ছিল, বাট এটা হয়তো নেক্সট ইয়ারে যাবে। বাট টাইম ফ্রেমটা এখনও ফাইনালাইজড হয় নাই, ঠিক আছে। ওটা সিভিল ওয়ার্কস চলতেছে এবং সিভিল ওয়ার্কস ইজ এক্সপেক্টিং টু বি ফিনিশড বাই জুন 2025। একই সাথে পূর্ব নির্ধারিত বাজেটের মধ্যে কাজ শেষ করতে চায় ডিএমটিসিএল। প্রত্যেকটা কন্ট্রাক্ট নেগোসিয়েশনে উই আর ইনভলভিং হেভিলি অ্যান্ড try for value for money proposition to be exist in the contract. মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী আমলে মন্ত্রী এমপিদের মালিকানাধীন গণমাধ্যমের অবস্থা যাচাই করে ব্যবস্থা নেবে সরকার। একই সঙ্গে কোনো গণমাধ্যম ট্যাক্স দেয়, কোনটি ট্যাক্স দেয় না, সেগুলো যাচাই করা হবে। সোমবার তথ্য মন্ত্রণালয়ে এক সভায় তথ্য উপদেষ্টা এই কথা জানান। তিনি আরও বলেন, সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্ক ফোর্স গঠন করবে সরকার। এই টাস্ক ফোর্স স্বচ্ছতার সঙ্গে সংবাদপত্রের প্রকৃত প্রচার সংখ্যা নির্ধারণ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণ সহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে। বৈঠকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানাতে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে। আজ সোমবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়। চিঠিটি এনসিপির ফেসবুক পেজে দেওয়া হয়েছে। মৌখিক সতর্কতা অমান্যের পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন তানভীরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। গত 11 মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক ডিসি নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। চিঠিতে সালাউদ্দিন তানভীরকে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে 7 দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণায় কোনো বাধা দেখছে না বিএনপি। সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে লিয়াজো বৈঠক শেষে একথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, যারা মনে করেন এই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব নয়, তাদেরকে বলতে হবে কেন সম্ভব নয়। সোহেল সামির রিপোর্ট। সমমনা দলগুলোর সাথে বিএনপির ধারাবাহিক লিয়াজো বৈঠকে সোমবার উপস্থিত ছিল লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোট। বৈঠকটি পরিচালনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ছিলেন সেলিমা রহমান। বৈঠক শেষে বিএনপি নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। কাজেই এই ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর চেয়ে বেশি সময় দরকার। সংস্কার প্রশ্নে বলেন, 31 দফাই শেষ কথা নয়, ভালো প্রস্তাব পেলে তা গ্রহণ করে নিতে প্রস্তুত বিএনপি। এর চেয়ে ভালো প্রস্তাব কেউ দেয় এবং সেটা যদি আমরা মনে করি যুক্তিসঙ্গত, অধিকতর যুক্তিসঙ্গত এবং দেশ এবং জনগণের জন্য অধিকতর কল্যাণকর, তাহলে সে প্রস্তাব আমরা সাদরে গ্রহণ করব। প্রশাসনে বিএনপির লোক, এনসিপির এমন অভিযোগেরও উত্তর দেন নেতারা। যিনি বলেছেন তিনি তো সরকারের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তারাই সব জায়গায় কি বিএনপির লোককে বসাইছেন নাকি? বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে। এ সময় সমমনা দলগুলো নিয়ে একটি কনভেনশন আয়োজনের প্রস্তাব আসে লেবার পার্টির পক্ষ থেকে। বিএনপির কাছে এটা বিবেচনার জন্য আমরা প্রস্তাব করেছি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। দেশের রাজনৈতিক সংস্কারে ঐকমত্য গঠনের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ 2টি আলোচনা সভা। ফ্যাসিস্ট ও দোসরদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চায় খেলাফত মজলিস। এদিকে নতুন সংবিধান ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলে জানান জাতীয় গণফ্রন্টের নেতারা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনায় জাতীয় ঐকমত্য ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় হয়। কমিশনের সাথে বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমেদ জানান, ফ্যাসিস্ট সরকারের ধ্বংসস্তূপ থেকে অন্তর্বর্তী সরকার দেশকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফ্যাসিস্ট সরকারের যারা দোষী, এদের বিচার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। বিকেলে জাতীয় গণফ্রন্টের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত হয় 2য় দফা আলোচনা। নতুন সংবিধান ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলে জানান কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস। যারা জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য, তাদের 72 সালের সংবিধান তারা যেভাবে রচনা করেছে আমরা সেটা
যথার্থ মনে করি না। এবং রচয়িতা যিনি প্রধান ব্যারিস্টার কামাল হোসেন, তিনি বলেছেন শেখ মুজিবুর রহমানকে সম্মুখে রেখে এই সংবিধান রচনা হয়েছিল। তারপরে যা কাটাছেঁড়া করা হয়েছে, সংবিধান আর নাই, শেষ। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। পাল্টাপাল্টি কর্মসূচি করেছে কৃষি ডিপ্লোমা ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে তারা। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। উচ্চশিক্ষা সহ 8 দাবিতে রাজধানীর খামারবাড়ি গেটে ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। সে সময় ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সহ 8 দাবি তুলে ধরে। বাকি যে ডিপার্টমেন্টগুলো দেশে ভালোভাবে পড়াশোনার সুযোগ পাচ্ছে, তারা বড় বড় জায়গায় চাকরি করার সুযোগ পাচ্ছে, আমাদের দেশেও যেন কৃষি ডিপ্লোমাটা বা কৃষিবিদরা সেই রকম সুযোগ পায়। খামারবাড়ি থেকে যদি আজকে আমাদেরকে আশ্বাস বা প্রজ্ঞাপন দেওয়া না হয় বা সরকার থেকে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয়, আমরা রাজপথ থেকে আমাদের দাবিগুলো আদায় করবো ইনশাআল্লাহ। যে কোনো কর্মকর্তা কর্মচারী যখন চাকরি করে, তার দীর্ঘদিনের চাকরির বিষয়ে সে একটু উপরে দিয়ে যেতে চায়, বেশি বেতন পেতে চায়, প্রমোশন পেতে চায়। তাহলে আপনি আমার ডিপ্লোমা কৃষিবিদ যদি উপরে যায়, উপরে দিকে প্রমোশন পায়, এটা কি চাওয়া কি কোনো সাধারণ মানুষ, সাধারণ জনগণ চাইবে না? এরপর একই সাথে বিক্ষোভ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রচলিত ভর্তি পরীক্ষা ছাড়া পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ না রাখা সহ 5 দাবি জানায় তারা। বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে গেলে মেধাবীদের অবশ্যই প্রয়োজন, এই জায়গাটাতে কাজ করতে হবে এবং কৃষিবিদদের জন্য এই 10ম গ্রেডটা উন্মুক্ত করে দিতে হবে। আমাদের যে 5 দফা দাবি, এই দাবিগুলো আমরা জানিয়েছি আগামী 3 কার্যদিবসের মধ্যে এটিকে বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের যেটি বলেছি যে কৃষিবিদ প্রত্যয় ব্যবহার সম্পর্কিত যে দাবিটি দিয়েছি, এটি আগামীকালকের মধ্যেই এটিকে প্রজ্ঞাপন জারি করতে হবে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের গোস্বা সত্ত্বেও পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পথেই হাঁটছে বাংলাদেশ। উভয় দেশ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এখন বেশ তৎপর। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে বইতে শুরু করেছে সুবাতাস। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, দুদেশের মধ্যকার সম্পর্কে দীর্ঘদিন ধরেই যে টানাপোড়েন চলছিল তা স্বাভাবিক হয়ে গেলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হয়ে উঠতে পারে পাকিস্তান। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়তে পারে অন্তত 4 গুণ। আরও জানাচ্ছেন সাদিয়া লাবনী। ভারতের চোখ দিয়েই পাকিস্তানকে দেখত গত হাসিনা সরকার। পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্কটুকু রাখার ঝুঁকি নেননি শেখ হাসিনা। তাই আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও দুর্বল বাণিজ্যিক সম্পর্কের কারণে পাকিস্তান হয়ে উঠতে পারেনি বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। তবে শেখ হাসিনার পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। দুদেশের মধ্যে স্বাভাবিক হচ্ছে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে গত 15 বছর ধরে স্থবির হয়ে থাকা বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হলে লাভবান হবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, পাকিস্তান হতে পারে বাংলাদেশের কাঁচামাল আমদানির অন্যতম বিকল্প উৎস। দেশটি থেকে তুলা, সুতা, কাপড় সহ প্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ, যদিও আমদানির পরিমাণ এখনও চীন ও ভারতের তুলনায় যথেষ্ট কম। পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কটন প্রোডিউসিং কান্ট্রি, সো সেখানে আমাদের ব্যবসায়ীরা যদি সেই নতুন করে তাদের সাথে ব্যবসা স্থাপন করে, সেখানে একটা অপরচুনিটি আছে। তাছাড়া পাকিস্তানের একটা বড় মার্কেট আমাদের প্রোডাক্টের জন্য। সো আমাদের দেশেও যে প্রোডাক্টগুলি আমরা বানাচ্ছি, পাকিস্তানের তো এতদিন অনেক কারণে আমাদের এখানে সম্পর্ক ছিল না, পলিটিক্যাল কারণগুলি, সেগুলো হয়তো এখন নাই। এখন নতুন করে সম্পর্ক করে যে কোনো নতুন বাজার আমাদের দেশের যারা উৎপাদনকারী আছে বা ব্যবসায়ী আছে তাদের জন্য একটা নতুন অপরচুনিটি। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ থেকে ওষুধ, লেদার, ইলেকট্রনিক্স সহ বেশ কিছু পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব। কস্ট বেনিফিট পর্যালোচনা করে আমদানি রপ্তানির পণ্য ঠিক হলে উভয় দেশই লাভবান হবে। ভালো দামে এবং সুবিধা মতো আমরা যদি পণ্য আমদানি রপ্তানি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটা উভয় দেশের জন্য লাভজনক। দুটো দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে আসলে কয়েকটা জায়গা আছে স্পষ্ট যেটাতে আসলে আরো সম্পর্ক জোরদার করা যায়। বিশেষ করে যে খাদ্যপণ্য,
তো সেই জায়গাতে কিন্তু দুটো দেশই লাভবান হতে পারে যদি ব্যবসা করা সম্ভব হয়। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে 339.77 মিলিয়ন ডলারের পণ্য। একই সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল 372.1 মিলিয়ন ডলার। করাচি চট্টগ্রাম বন্দরের মধ্যে চালু হয়েছে জাহাজ চলাচল। সংশ্লিষ্টদের মতে আগামী 1 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 3 গুণ বেড়ে 300 কোটি ডলারে পৌঁছাবে, যা বর্তমানের চেয়ে প্রায় 4 গুণ বেশি। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21শে সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেপথ্যে কারা? পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ। লন্ডনে বিয়ের অনুষ্ঠানের সাবেক আওয়ামী মন্ত্রী এমপিরা ভারতে স্থায়ী হতে জালিয়াতির আশ্রয়। পারভেজ হত্যায় 3 জন রিমান্ডে, বৈষম্য বিরোধী নেতাদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম ছাত্রদলের। রণর 100 একর জমি জব্দের নির্দেশ, আর কোনো প্লট বরাদ্দ দেবে না রাজুক। আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতারের পথে ডক্টর ইউনূস, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21শে সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন। শুভরাত্রি।